হাই বন্ধুরা, এনএস ওয়ার্ল্ড নিউজে আপনাদেরকে স্বাগত নিয়ে চলে এলাম তোমার জন্য আরও একটা এপিসোড। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আসলে থাম্বেল দেখেই তোমরা বুঝে গেছো যে হ্যাঁ, সে আরজিকর মামলা, সেই তিলোত্তমার কেস, রেপ অ্যান্ড মার্ডার কেসটা, সেই বিষয় নিয়েই কিন্তু এখন আলোচনা করবো। সেটাই কিছু ডেভেলপ অবশ্যই আশা করছি উঠে এসছে, সেই বিষয়টা নিয়েই এখন আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো এই তিলোত্তমার বিষয়টা, তিলোত্তমার কাহিনীটা অনেকের মন থেকেই মুছে গেছে, কারণ যখন জিনিসটা হয়েছিল তারপর থেকে প্রায় দীর্ঘদিন কেটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে জাস্টিস কিন্তু আমরা পাইনি। সেই জাস্টিসের আশায় কিন্তু এখনও তার বাবা মা বসে আছে। তা সেক্ষেত্রে কিন্তু কালকে সিবিআইয়ের একটি আধিকর্তা তিনি কিন্তু বড় কিছু বয়ান দিয়েছে, সেই বয়ানটার ভিত্তিতেই কিন্তু আজকে তোমাদের কাছে এই এপিসোডটা নিয়ে আসা। তা প্রথমেই শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার লাইক একটা কমেন্ট একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তাই এবার আসে যদি পুরোপুরি মূল আলোচনায়, প্রথমে বলবো যে তোমরা তাহলে ভিডিওটা দেখো, আগে ভিডিওটা দেখার পরে তারপরে তোমাদের আরও বিস্তারিত আলোচনা করি। রেপ অ্যান্ড মার্ডার কেসের ম্যাটারে যেটা ফার্স্ট আমাদের করা হয়েছিল, যে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিজিৎ মণ্ডল, যে টালা থানার এক্স আইসি ছিলেন, বর্তমানে উনি এখন ইন্টারিং জাজমেন্টের ক্ষেত্রে বাইরে আছেন। তো সেক্ষেত্রে তার বেল হয়েছিল শিয়ালদা কোর্ট থেকে 13/12/2024। সেই 13/12/2024 তারিখে যে তার বেলটা হয়েছিল, সেই বেলটাকে আজকে হাইকোর্টের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয়। আমাদের সিবিআইয়ের তরফ থেকে সেই বেলটাকে আমরা চ্যালেঞ্জ করি, কারণ তদন্তে উঠে এসছে যে এই আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসে উনি ওতপ্রোতভাবে জড়িত, এবং টোটাল একটা যে কনস্পিরেসি হয়েছে, মানে রেপ অ্যান্ড মার্ডার ইজ এ অর্গানাইজড ক্রাইম। আমরা পরিষ্কার বলছি এটা স্পন্সার্ড ক্রাইম, এবং স্পন্সার্ড বাই স্টেট গভর্নমেন্ট। কেন বাই স্টেট গভর্নমেন্ট? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা সময় আপনার ওইখানে বলেছিলেন, কোনো একটা জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন পরিষ্কার করে যে ওই তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল মহাশয়ের সাথে রাত 2টো পর্যন্ত কথা হয়েছে। এবার রাত 2টো পর্যন্ত ওনার সাথে কি কথা হয়েছে, কি না কথা হয়েছে, সেটা উনি প্রকাশ করেননি, শুধু বলেছেন কথা হয়েছে। এবং তার ভিত্তিতে আমরা কোর্টে পরিষ্কার বলেছিলাম যে বিনীত গোয়েল মহাশয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথোপকথন, সেটা বিনীত গোয়েলকে কোর্টে সশরীরে হাজিরা দিয়ে বলতে হবে। 1, 2, স্বরাষ্ট্র সচিব নন্দিনী মুখার্জি সেই রাতে তার ভূমিকা কি ছিল অ্যাজ এ স্বরাষ্ট্র সচিব, তার রিপোর্ট কোর্টকে দিতে হবে। 3 নম্বর, আমরা আজকে যেটা করেছি, যেটা 164-এ নোটিশ করেছি, পুনরায় শুধু রেপ অ্যান্ড মার্ডার কেসের জন্য স্বরাষ্ট্র সচিব, হোম মিনিস্টার মিসেস নন্দিনী চক্রবর্তীকে এবং তৎকালীন পুলিশ কমিশনার এখন যিনি এসটিএফে আছেন বিনীত গোয়েল মহাশয়কে কোর্টে ডেকে পাঠানো হয়েছে। কারণ অভিজিৎ মণ্ডলের যে ফোনের সিম কার্ডটা আর ফোনটা দুটোই আমাদের হেফাজতে, কাস্টাডিতে আছে। সেই ফোনের ভিত্তিতে অনেক কিছু। তাহলে তোমরা পুরোপুরি ভিডিওটা শুনলে, এবার ভিডিওটা শুনে কার কি মতামত, তোমাদের নিজস্ব মতামত কিন্তু নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এবার যদি আসি পুরোপুরি বিস্তারিত আলোচনায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটুকুনি বলবো যে এটা পুরোপুরি একটা প্রি প্ল্যান কেস ছিল। এটা কিন্তু আমি নয়, সিবিআই কর্মকর্তা তারা নিজেরা বলছে। এখানে আমার কিছু কথা নেই, যা বলার সিবিআই কর্মকর্তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো ধরেই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখানে আমার নিজস্ব কোনো পার্সোনাল মতামত নেই বা মতামত থাকতেও পারে না, কারণ তোমরা সবাই জানো যে তিলোত্তমার কেসটা এমনভাবে ঘটেছিল প্রি প্ল্যান হিসাবে, যে সেখানটা কিন্তু কারোর কিছুভাবেই কোনোভাবেই বলা যায় না যে এখানটায় কেউ জড়িত নেই বলে। তা অবশ্যই কিন্তু বড় বড় মাতারা জড়িত ছিল, এটা কিন্তু সবাই তোমরা জানতে। তা সেই জায়গা থেকে কিন্তু আজকে সিবিআই কর্মকর্তা তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এখানটায় কিন্তু একজন রুলিং পার্টির এমএলএ ছেলে রয়েছে। সেই এমএলএ, সেই শীর্ষকর্তার কিন্তু ফোনের জন্যই কেসটাকে এরকমভাবে ধামাচাপা দেওয়া হয়। এবার সেই রুলিং পার্টির এমএলএ যে ছিল, তার যে ছেলে, সে কিন্তু আর দেশে নেই, সেই দিন রাতেই কিন্তু তিনি বিদেশে পাড়ি দেয়। এবার সেই এমএলএ কে বা কি আমি কিন্তু কিছুই জানি না, বা আমি জানতেও চাই না। পরবর্তী তদন্ত সাপেক্ষ কারোর নাম উঠে আসে সেই নামটা বলা যাবে, আদারওয়াইজ কারোর নাম বলে কোনো লাভ নেই, কারণ তোমরা সবাই জানো যে রুলিং পার্টির ক্ষেত্রে কখনোই কোনো দ্বিচারিতা করা যায় না। তা সেক্ষেত্রে কিন্তু এই তিলোত্তমার কেসটা শেষমেশ কী হবে, কোন পর্যায়ে যাবে, কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না, বা পরবর্তীতে কে কে এর ভিতরে জড়াবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ সিবিআই কেসটাকে হ্যান্ডেল করছে। সেক্ষেত্রে সিবিআই কেসটা পুরোপুরি ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে, তাই সেই ইনভেস্টিগেশনের মধ্যে কোনো কথাই কিন্তু বলা যায় না। যেটুকুনি সিবিআই জানাবে তার ঊর্ধ্বে কিন্তু আমরা কিছুই বলতে পারি না। তা সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সিবিআই কর্মকর্তা তিনি নিজেও বলেছেন যে এখানে যে টালা থানার
প্রাক্তন আইসি ছিল, তিনিও কিন্তু পুরোপুরি অতপ্রীতভাবে জড়িত রয়েছেন এর ভিতরে। তার মদতেই কিন্তু অনেক কিছু কাজবাজ হয়েছে। সেক্ষেত্রে টালা থানার ওসিকেও কিন্তু আবারও যাতে তারা রিমান্ডে পায় সেই জিনিসটা কিন্তু করতে চাইছে। কারণ টালা থানার আইসি কিন্তু শিয়ালদা হাইকোর্ট, তোমরা সবাই জানো শিয়ালদা কোর্ট, তারা কিন্তু বেল দিয়েছিল, সেই বেলটা যাতে খারিজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা কলকাতা হাইকোর্টে আবার রিপিটিশন করেছে। এবার সেই জায়গায় দেখা যাক যে টালা থানার আইসিকে আবারও তারা রিমান্ডে নিতে পারে কিনা। তা সেই জায়গা থেকে বলা যায় যে এই কেসটায় কিন্তু মুখটা আরেকটু ঘুরলো। অনেকদিন পরে এমন কিছু ডেভেলপ দেখতে পারলাম যে হ্যাঁ, এটা থেকে মনে হচ্ছে যে না, তিলোত্তমা শাস্তি পেলেও তিলোত্তমা কাণ্ডে যে যারা দোষী বা যে অতপ্রীতভাবে এটা জড়িত তাদের মধ্যে একটু শাস্তির ভয় আসুক এবং শাস্তি হোক তাদেরকে, এই জিনিসটা কিন্তু আমরা সবাই চাই। তা সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে এই যে আরজিকর হসপিটাল, সে আরজিকর হসপিটালে কিন্তু পিএইচডি এবং এছাড়া যারা স্টাফ আছে তারাও কিন্তু জড়িত ছিল, এটা কিন্তু সিবিআই নিজে স্বীকার করছে। তা সেই জায়গা থেকে বলা যায় যে এই কেসটাকে নিয়ে আরও কিন্তু আরও ডেভেলপ করার দরকার। কারণ এর মধ্যে শুধু এক দুজন নয়, আরও প্রচুর লোক জয়েন আছে, এটুকুনি কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তা সেই জায়গা থেকে দেখতে গেলে সিবিআই শেষমেশ কতদূর কী নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর অনেকের হয়তো মনে নেই এখনও পর্যন্ত যে কোন তারিখে হয়েছিল বা কী হয়েছিল, কারণ হয়তো এখন সবাই ভুলেই গেছে, আমিও নিজেও ভুলে গেছিলাম। কারণ দেখো, প্রত্যেকটা খবরের মাঝে প্রত্যেকটা খবর ধামাচাপা পড়ে যায়, সেরকমভাবে কিন্তু এই তিলোত্তমা কাণ্ডটাও পুরোপুরিভাবে ধামাচাপা পড়ে গেছিলো। কালকে জাস্ট একটু ডেভেলপ হয়েছে বলে সিবিআই সামনে এসে সিবিআই এসে কথাগুলো বলেছে, সেই কারণে কিন্তু আমরা কিছু জানতে পারলাম, আদারওয়াইজ কিন্তু আমরা এটাকে কখনোই জানতে পারতাম না। তা সেই জায়গা থেকে দেখা যাক যে শেষমেশ সিবিআই কি এই বিষয়টা নিয়ে ডেভেলপ করে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আরও সিবিআই কতদূর তদন্ত নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমাদের নজরে রাখা দরকার। আর এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে সিবিআই কিন্তু এই ওয়ার্ডটা উচ্চারণ করেছে যে রাজীব কুমার, তাকেও কিন্তু সশরীরে কোর্টে গিয়ে হাইকোর্টে গিয়ে তারও বয়ান কিন্তু চাইছে সিবিআই। এবার দেখার বিষয় সেখান থেকে রাজীব কুমার যায় কিনা। এবার তার থেকে বড় কথা যে হোম সেক্রেটারি যিনি ছিলেন তিনিও কিন্তু তাকেও কিন্তু ডেকেছে সিবিআই, তিনিও যায় কিনা, তিনিও হাজিরা দেয় কিনা সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। সিবিআই যে বিষয়গুলো উল্লেখ করেছে সেই বিষয়গুলো তো তোমাদের সামনে বললাম। তোমাদের কার কি মতামত তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।